ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনার বিষয় বেবি কর্নের ব্যবহার ও তার চাষ। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর স্বপন কুমার মাইতি, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার দাদা। দাদা, আজকে আমাদের আলোচনার বিষয় বেবিকর্ন নিয়ে হচ্ছে, এবং বেবিকর্ন এই সবজিটা এখন বেশ প্রচলিত হয়েছে সাধারণ মানুষের কাছেও, কিন্তু এই ব্যাপারে আপনি যদি আমাদের একটু ধারণা দেন, মানে চাষি ভাইদের কাছেও এবং সাধারণ মানুষের কাছে, জিনিসটা কি, বেবিকর্নটা কি? হ্যাঁ, বেবিকর্ন সম্বন্ধে আমি বলতে গেলে প্রথমে একটু ভুট্টা গাছ নিয়ে বলছি। ভুট্টা গাছ আমরা সকলেই জানি, চাষি ভাইরা তো জানেনি। তো ভুট্টা গাছের মাথায় প্রথমে যে পুরুষ ফুলটি আসে, যেটা ঝাড়ুর মতো দেখতে, তার 4-5 দিন পরে 7 নম্বর কি 8 নম্বর পাতা কোল থেকে গাছের প্রায় মাঝামাঝি জায়গা থেকে স্ত্রী ফুল বেরোয়, যেটা রেশমের মতো অংশ একটা বেরিয়ে আসে এবং সেখানে ভুট্টার দানা বাঁধে এবং সেটাকে আমরা তুলে নিই এবং ভুট্টা দানা হিসাবে বা বিভিন্ন হিসাবে আমরা খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু বেবিকর্ন ব্যাপারটি হলো, ওই একই ভুট্টা গাছ থেকে আমরা ওই ভুট্টাটি তুলব অনেক আগে, যখন পরাগ মিলন বা দানা বাঁধা শুরু হয়নি। অর্থাৎ পরাগ মিলনের অনেক আগে, পরাগ মিলন না হতে দিয়ে ওই রেশমের মতো অংশটি যখন 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ মতো লম্বা হয়েছে, সেই অবস্থায় পাতার কোল থেকে পাতাকে সম্ভব মতো না ভেঙে ওই ভুট্টাটি তুলে নিতে হবে এবং তার খোসা, বাইরের সবুজ রঙের খোসাগুলো ছাড়িয়ে দিলে পরে ভেতরে একটা ঘিয়ে রঙের একটা দণ্ড আকৃতির বস্তু থাকে, যেটাকেই আমরা সবুজ ভুট্টো বা বেবিকর্ন হিসাবে বেশিভাবে পরিচিত। আচ্ছা, এই বেবিকর্নের খাদ্য গুণ সম্পর্কে যদি আমাদের বলেন। হ্যাঁ, এই ভুট্টা যেমন যথেষ্ট নিউট্রিশাস, তো এটার কি গুণ আছে? হ্যাঁ, বেবিকর্ন আজকের দিনে একটা উন্নত মানের এবং চাহিদা আছে এরকম একটা সবজি হিসাবে ব্যবহার হচ্ছে। এটা তার কারণ হচ্ছে, প্রথম কথা বলবো, এই ভুট্টাটি বা বেবিকর্ন সম্পূর্ণ রাসায়নিক এবং কীটনাশক মুক্ত। যদি ভুট্টা চাষে, বেবিকর্ন চাষে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকলেও, যেহেতু বেবিকর্নটি প্রায় 10-15টি খোসার ভেতরে থাকছে, এটি সম্পূর্ণভাবে কীটনাশক মুক্ত থাকে। আজকের দিনে আমরা জানি বাজারে যে সমস্ত সবজি আমরা পেয়ে থাকি, অনেক পরিমাণে রাসায়নিক সার তো ব্যবহার করা হচ্ছে, সেই সঙ্গে সরাসরি কীটনাশকও ব্যবহার করা হচ্ছে। অনেক সময় কীটনাশকের অবশিষ্টাংশ সবজিতে থাকে। সেজন্য আজকের দিনে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য তারা কিন্তু এই বেবিকর্ন সবজি হিসাবে তারা পেতে চাইছেন, তারা খাচ্ছেন, ব্যবহার করছেন। তাছাড়া পুষ্টিগুণ দিক থেকে এই বেবিকর্ন যে কোনো ধরনের অন্যান্য সবজি, বিশেষ করে ওই সিম বা বিনস এই জাতীয় সবজি ছাড়া অন্যান্য সবজির মতোই এর গুণ, মানে বাঁধাকপি বা টমেটো, বেগুনের যেরকম গুণ, সেরকমই কিন্তু বেবিকর্নের একটা খাদ্যগুণ আছে, পুষ্টিকর মূল্য আছে। এটা এতে আপনার শর্করার পরিমাণ যেরকম আছে, প্রোটিনের পরিমাণও বিনসের মতো না হলেও যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে। তাছাড়া বিভিন্ন ধরনের খনিজ লবণ সমৃদ্ধ, বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ, এবং সেই সঙ্গে ফ্যাটের পরিমাণ অতি অল্প, এবং সেই সঙ্গে আপনার অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি, সেইটাও এই বেবিকর্নের মধ্যে অনেক পরিমাণে আছে। তো এই খাদ্যগুণ খুব ভালো হওয়ার জন্য মানুষের কাছে এটার আজকাল একটা কদর বাড়ছে। বিশেষ করে যারা সমৃদ্ধ, যারা ধনী, যারা বেশি পয়সা দিয়ে স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এই বেবিকর্ন সবজি হিসাবে পেতে চাইছেন, তারা কিন্তু কিনছেন। আচ্ছা আচ্ছা, চাষি ভাইদের কাছে এই বেবিকর্ন বা সবুজ ভুট্টা চাষের গুরুত্ব কতটা? মানে এটা কি খুব লাভজনক হতে পারে? হ্যাঁ, প্রথম কথা, লাভজনক অবশ্যই হবে। তবে হ্যাঁ, যে কোনো চাষবাস বা চাষের যে উৎপাদিত ফসল, তার লাভের দিকটা দাঁড়ায় বাজারের সম্ভাবনার দিকটাকে মাথায় রেখে, তবেই লাভের জিনিসটা দাঁড়ায়। বাজারটা আমাকে বুঝে নিতে হবে। এবার বাজারটা যদি বুঝে নিতে পারি, তাহলে এই ফসলের চাষটি অবশ্যই লাভজনক। সেই সঙ্গে বলবো, এই ফসলটি মাত্র 60 থেকে 70 দিনে উঠে যাওয়ার ফসল। ফলে অল্প দিনে চাষি ভাই তার লাভ বাড়িতে তুলতে পারবেন। দ্বিতীয়ত, এই ফসলটি সারা বছর ধরে চাষি ভাই চাষ করতে পারেন। ফলে যে কোনো সময় তার শস্য চক্রের মধ্যে খুব অতি সহজেই বেবিকর্ন চাষটাকে উনি করতে পারেন, উনি লাগু করতে পারেন। তাছাড়া আরও বলবো যে বেবিকর্ন চাষ যখন চাষি ভাই করবেন, যখন এই চাষের
ভুট্টাটি যেহেতু 60 বা 65 দিনের মাথায় এটা ফসল তোলা হয়ে যাচ্ছে, সেই সময় এর সবুজ পাতা বা বেবিকর্ন ছাড়ানোর পরে যে সবুজ খোসা বা রেশমের মতো অংশ বা মাথার উপরে যে পুরুষ ফুল, যেটা ঝাড়ুর মতো পুরুষ ফুল, এই সবকটাই কিন্তু উন্নত মানের গোখাদ্য। আমাদের প্রত্যেক চাষি ভাইয়ের বাড়িতে অল্প বিস্তর গবাদি পশু থাকে, সেটা দুধ দেওয়া গরু থেকে, বলদ থেকে, ছাগল, অল্প বিস্তর গবাদি পশু থাকে, থাকাটাও বাঞ্ছনীয়। তারা অনেক সময় উন্নত মানের গোখাদ্য পেয়ে থাকে না, সেই গোখাদ্যের একটা সরবরাহ থাকতে পারে। আরেকটা দিক বলবো, এই বেবিকর্ন চাষটি এমন, এখানে বাড়ির বাচ্চা থেকে শুরু করে 8-9 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে বাড়ির বৃদ্ধ পর্যন্ত সকলকে কিন্তু এই ফসলের চাষে লাগানো যেতে পারে। আপনি বীজ দেওয়া থেকে শুরু করে ফসলের চাষ পদ্ধতিতে বিভিন্ন জায়গায় তো বাড়ির সমস্ত সকলেই লেগে থাকেন। তাছাড়া ফসল বেবিকর্ন তোলা, এমনকি বাচ্চারা বেবিকর্নটা যখন গাছ থেকে ভাঙা হয় বাচ্চারা আনন্দের সঙ্গে করবেন। বাড়িতে বসে বাড়ির যে বৃদ্ধারা আছেন তারা বাড়িতে বসে খুব সহজেই এই খোসাটা ছাড়ানোর কাজটা করতে পারবেন। পুরো পরিবারের সকলেই কিন্তু সকলেই এই কাজে লাগতে পারেন। তো আর বাজারে বিক্রি করাটা বাড়ির বড়রা বা যুবতী যারা আছেন তারা বাজারে বিক্রি করার কাজটা করলেন। ফলে চাষি ভাইদের জন্য এই চাষের একটা ভীষণভাবে একটা সম্ভাবনার দিক আছে। আচ্ছা, আর আপনি যদি আমাদের একটু বলেন যে খুব সংক্ষেপে যে এটা চাষ পদ্ধতি কি? হ্যাঁ, চাষ পদ্ধতি আমি খুব সংক্ষেপে এটুকুই বলবো যে সাধারণ ভুট্টা চাষ যেভাবে করা হয়, বেবিকর্নের চাষ পদ্ধতি প্রায় একই রকম, শুধু যে জায়গাটায় তফাৎ সেই জায়গাটুকু বলে রাখছি। প্রথম কথা হচ্ছে, অনেকের ধারণা হচ্ছে যে বেবিকর্নের জন্য বোধহয় আলাদা ধরনের কোনো জাত আছে। এই জায়গাটায় বলি, হ্যাঁ, আলাদা কিছু জাত, যেমন HM4 বা প্রকাশ, এই ধরনের আলাদা কিছু জাত যদি পাই তাহলে সেটা বেবিকর্নের জন্য ভালো, ঠিকই। কিন্তু বেবিকর্নের যে কনসেপ্ট, যে ধারণা, সেই অনুসারে যে কোনো জাতের বীজ, সে হাইব্রিড, কম্পোজিট, যে কোনো জাতের উন্নত বীজ বাজার থেকে এনে আমরা তাকে সাধারণ যেভাবে ভুট্টা চাষ করি সেভাবেই করব। তবে হ্যাঁ, এখানে যেহেতু আমরা দানা বাঁধা পর্যন্ত ভুট্টাটিকে রাখছি না, খুব তার আগেই হারভেস্ট ফসলটা তুলে নিচ্ছি, সেই জন্য এখানে ফসলের সংখ্যা, গাছের সংখ্যা ডাবল হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ জমি ভালোভাবে গভীরভাবে চাষ দেওয়ার পরে জমিতে যদি আমরা দাঁড় বেঁধে নিই 50 সেন্টিমিটার দূরে দূরে, এবার এক একটি দাঁড়ে আমরা 15 থেকে 20 সেন্টিমিটার দূরে দূরে এক জায়গায় দুটো করে বীজ দেব। বিঘা প্রতি এইভাবে বীজ দিলে পরে বিঘা প্রতি আপনার 20 থেকে 25 হাজার গাছের সংখ্যা হওয়া উচিত। এরপর সার প্রয়োগের দিকটা বলি, যেহেতু এখানে আমি ফসলটাকে অনেক আগে তুলে নিচ্ছি, সেই জন্য এখানে নাইট্রোজেন ঘটিত সার অর্থাৎ ইউরিয়ার সারের পরিমাণটা সাধারণ ফসলের তুলনায় একটু বেশি দেওয়া উচিত। 150 থেকে 180 কেজি হেক্টর প্রতি নাইট্রোজেন ঘটিত সার দেওয়া উচিত। তো এবং নাইট্রোজেন ঘটিত সারটা আমরা এখানে অল্প অল্প করে পুরো ফসল চাষে ছড়িয়ে দেব, মানে অল্প অল্প করে ভেঙে দেব। মানে জমি তৈরির সময় কিছুটা দিলাম, জমি তৈরির সময় গাছের যখন পাতার সংখ্যা 4টে, পাতার সংখ্যা 8টি, আর পুরুষ ফুলটা ভেঙে দেওয়ার আগে এবং পুরুষ ফুল ভেঙে দেওয়ার পরে, এরকম করে 4-5 বারে আমি পুরো নাইট্রোজেন ঘটিত সারটি ভেঙে দেব। আরেকবার একটু দাদা আপনি যদি এই ব্যাপারটা আরেকবার একটু বলে দেন যে এই যে ভেঙে সার দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখানে যেহেতু এই ভুট্টা বা বেবিকর্ন এই ফসলটি আমরা ফসলটিকে কাঁচায় হারভেস্ট করছি এবং নাইট্রোজেন ঘটিত সারটা এই ফসলের বৃদ্ধিতে খুব উপযোগী, সেই জন্য নাইট্রোজেনের যে সারটা দেব, ইউরিয়া যে সারটা দেব, আমরা কতগুলো ভাগে ভেঙে দেব, সমানভাবে ভেঙে দিতে পারি। জমি তৈরির সময় একটা ভাগ দিলাম, তারপরে ফসলটি যখন 4 পাতা অবস্থায় আছে তখন একটা দিলাম, আবার যখন 8 পাতা অবস্থায় আছে তখন একটা দিলাম, আরেকবার দেব ওই পুরুষ ফুলটি ভেঙে দেওয়ার ঠিক আগে আর পুরুষ ফুলটি ভেঙে দেওয়ার ঠিক পরে। এইখানে এই কথাটা বলি যে বেবিকর্ন চাষে ভুট্টাকে যখন বেবিকর্ন হিসাবে লাগাচ্ছি তখন ওই পুরুষ ফুলটি আসার মাত্রই সেটাকে ভেঙে দিতে হবে, কারণ যাতে পুরুষ ফুল থেকে যাতে পরাগরেণু এসে স্ত্রী ফুলে পড়তে না পারে, যাতে স্ত্রী ফুলেতে কোনো পরাগরেণুর মিলন না হয়, যাতে দানা বাঁধার সুযোগ যেন না থাকে। আর ওই রেশমের মতো অংশটা বেরোনোর 2-3 দিনের মধ্যে স্ত্রী ফুলটাকে ভেঙে নিতে হবে, তার খোসা ছাড়ালে তার মধ্যেই আমরা সবুজ ভুট্টাটি পাচ্ছি। আর একটা ভুট্টা যখন একটি গাছ থেকে ভেঙে নিচ্ছি, বেবিকর্ন হিসাবে যখন ভেঙে নিচ্ছি, তার ঠিক নিচের পাতার কোল থেকে আরেকটা ভুট্টা বেরোবে। ফলে সাধারণ ভুট্টার ক্ষেত্রে একটি গাছে যেখানে একটি ভুট্টা ধরে, বেবিকর্নের ক্ষেত্রে একটি গাছ থেকে আমরা অন্তত 2টো, কোনো ক্ষেত্রে 3-4টে ভুট্টাও তুলতে পারি। স্বাভাবিকভাবে ফলনটা অনেক বেশি হচ্ছে।
জল প্রয়োগ বা সেচ প্রয়োগের দিকে একটু বলবো এখানে, যে এই ফসলে কখনো কিন্তু জলের যাতে অভাব না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। বৃষ্টির উপর নির্ভর করে মোটামুটি দেখতে হবে যে কখনো যেন মাটিতে রস শুকিয়ে না যায়। তো কিন্তু এখানে আমরা অল্প জল দেব, কখনো পুরো বন্যার মতো করে জল দেব না, অল্প অল্প করে জল দেব এবং ঘন 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 মাত্রায় দেব। সাধারণভাবে যখন গাছ চারা অবস্থায় আছে, যখন গাছ হাঁটু সমান উচ্চতায় আছে অর্থাৎ 4 থেকে 5 পাতা, এবং যখন গাছে ওই পুরুষ ফুলটি আসছে এবং তারপরে যখন আমি ফসল তুলছি, এই 4টে দশায় যেন জলের কোনো রকম অভাব না হয়, এই দিকটা মাথায় রাখতে হবে। এইগুলোই হলো মোটামুটি বেবিকর্ন চাষের গুরুত্বপূর্ণ দিক। এখানে আপনার বিঘা প্রতি বীজ প্রায় 5 কেজি লাগবে, যেখানে সাধারণ ভুট্টার ক্ষেত্রে বিঘা প্রতি 3 থেকে 3.5 কেজি লাগে, এখানে বীজ প্রায় 5 কেজি লাগবে, কারণ এখানে গাছের সংখ্যাটা বেশি রাখতে হচ্ছে। আচ্ছা দাদা, আমাদের পশ্চিমবঙ্গে এই চাষের সম্ভাবনা কিরকম বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই দিকটাই বলি, বেবিকর্ন চাষটা কিন্তু খুব বেশি পুরনো নয়। এটা এই ভুট্টা এই ফসলটিকে অন্যভাবে এটা চাষ করা হচ্ছে, একই ফসল অন্যভাবে চাষ করা হচ্ছে। এই চাষ প্রথম শুরু হয়েছে প্রায় 1.5 দশক আগে থাইল্যান্ডে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে বেবিকর্নের মানে এক্সপোর্ট, রপ্তানির জন্য একটা বিশাল বাজার আছে। কিছু কিছু কোম্পানি রপ্তানি করছে বেবিকর্ন, চাষি ভাইদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে ওনারা রপ্তানি করছেন। আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড এবং চায়না, এই দুটি দেশ প্রচুর পরিমাণে এই বেবিকর্ন তারা যোগান দিচ্ছে। আমাদের দেশে উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, মেঘালয়, কর্ণাটকা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এই রকম রাজ্যগুলিতে, হরিয়ানা, এই রাজ্যগুলিতে বেবিকর্ন কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ওই এক্সপোর্ট মার্কেট, রপ্তানি বাজারটা পেয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে বেবিকর্ন ভুট্টাকে বেবিকর্ন হিসাবে চাষের প্রচুর সুযোগ আছে। অন্তত জলবায়ু এবং চাষবাসের যে পদ্ধতি, বীজের যে প্রাপ্তি, এ সমস্ত দিক থেকে মাথায় রাখলে চাষের সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু আমাদের এখানে বাজার সেইভাবে গড়ে ওঠেনি। যদিও কলকাতার আশপাশে, যেখানে মেট্রোপলিটন সিটি এরকম আশপাশে বেবিকর্নের চাহিদা আছে, দুর্গাপুরের মতো শহরে চাহিদা আছে, এমনকি আমি বলবো বোলপুরের মতো ছোট শহরেও বড় বড় হোটেলে, সেখানে তারা বেবিকর্ন কলকাতার বাজার থেকে আনাচ্ছে তার সাপ্লাই চ্যানেলের মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই বেবিকর্ন ভুট্টা, কচি ভুট্টা বা বেবিকর্ন যে সবজি হিসাবে এটা কিভাবে ব্যবহার করা যায় এখনো সেরকম ভাবে হয়নি। চাষি ভাইদের মধ্যে একটা ধারণা আমি বললাম যে বেবিকর্ন চাষ মানে একটা বোধহয় নতুন কোনো জাত, এই জায়গাটা একটা যেন একটা প্রতিবন্ধকতা আছে। আর চাষি ভাইরা সেটাকে কিভাবে বাজারজাত করবেন সেই দিকটায় তো একটা প্রতিবন্ধকতা আছে। তো আমি ওই দিকটা যদি একটু বলি, যে চাষি ভাইরা যদি বেবিকর্ন ভুট্টাকে বেবিকর্ন চাষ হিসাবে নিতে পারেন, তাহলে বাজারের সম্ভাবনা এরকম আছে যে ধরুন একজন চাষি ভাই 1 বিঘা জমিতে ভুট্টাটা বেবিকর্ন হিসেবে চাষ করলেন, তো উনি 1 বিঘা জমি থেকে প্রায় 10 থেকে 12.5 কুইন্টাল, 10 থেকে 12 কুইন্টাল উনি কিন্তু ওই মানে সবুজ ভুট্টা, মানে না ছাড়ানো, খোসা না ছাড়ানো ভুট্টা উনি পেতে পারেন। এখন উনি যদি কোনো কোম্পানি বা হোটেলের সাথে যদি ওনার যোগাযোগ থাকে, তাহলে সেই না ছাড়ানো ভুট্টা উনি একটা দামে অন্তত 10 টাকা কেজি দামে বিক্রি করতে পারেন। এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। আরেকটা হচ্ছে, যদি উনি ওটাকে ছাড়িয়ে দেন, তাহলে ওখান থেকে উনি প্রায় যে কচি ভুট্টা পাবেন, বেবিকর্ন হিসেবে পাবেন, সেটা দেখুন বাজারে, বিগ বাজারের মতো দোকানে, শপিং মলে, সেখানে 100 কোটি টাকা কিলো ধরে বিক্রি হচ্ছে। তো আমি আশা করবো একজন চাষি ভাই যদি সেই বাজারটা ধরতে পারেন, অন্তত 80 টাকা 90 টাকা কিলো ধরে বিক্রি করতে পারেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সময় শেষ। আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি সবজি নিয়ে আমরা আলোচনা করলাম, বেবিকর্ন, যেটার প্রচলন এখনো হয়তো সাধারণ মানুষের কাছে অতটা হয়নি, কিন্তু এটা চাষ করার পদ্ধতি খুবই সোজা, সারা বছরই প্রায় চাষ করা যেতে পারে, এবং আমাদের বিশেষজ্ঞ আজকে জানিয়ে দিয়েছেন কিভাবে চাষ করা যেতে পারে এবং তার লাভটাও কিভাবে চাষিরা পেতে পারেন, সে বিষয়ে আজকে আমরা জানলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। নমস্কার। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ।
এই অনুষ্ঠানে মূলত কৃষি বিষয়ে নানা রকম আলোচনা হয়ে থাকে। আজ আমাদের আলোচ্য বিষয় কৃষি বিপণন। মূলত এই বিষয়টির উপরে নানা রকম সমস্যা রয়েছে। আজ আমরা সেই সমস্যা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায়, অধ্যাপক, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে কৃষি বিপণন এই ব্যাপারটি কি, মানে কৃষি বিপণন বলতে আমরা কি বুঝি? দেখুন, কৃষিজাত পণ্য তার বিপণন এবং অকৃষিজাত পণ্য তার বিপণনের মধ্যে কিছু চারিত্রিক পার্থক্য আছে। যেমন ধরুন ঋতু নির্ভরতা। কৃষিজাত বেশিরভাগ দ্রব্য তাদের উৎপাদন কিন্তু ঋতুর উপর নির্ভরশীল। বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে সেটি উৎপাদিত হবে, কিন্তু তার বিক্রি হবে বছরভর। এক। দুই হচ্ছে কৃষিজাত পণ্যগুলি তুলনামূলকভাবে খুব বেশি পচনশীল, অর্থাৎ উৎপাদিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তাদেরকে বেশি দিন ধরে রাখা যাবে না। আর যেটি মূলত পার্থক্য অকৃষিজাত দ্রব্যের সাথে, সেটি হচ্ছে অকৃষিজাত যেগুলি দ্রব্য যেগুলি আমরা বাজারে কিনি, তাদের কিন্তু মার্কেটিং বা বিক্রি যেটা, সেটা মূলত খুবই সংগঠিতভাবে। আর কৃষিজাত দ্রব্যের ছোট ছোট চাষি, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, তারাই বিক্রি করে। তো এই যে মূলত পার্থক্যগুলি হচ্ছে কৃষিজাতর সাথে অকৃষিজাত দ্রব্যের। সাধারণ মানুষ আমরা যারা কৃষির বিপণন বলতে বুঝি, চলো কৃষিজাত পণ্যের কেনা বেচা, কিন্তু এর বাইরেও কৃষির বিপণনের একটা ভূমিকা আছে। সেটা আপনার প্রসেসিং বা প্রক্রিয়াকরণ হতে পারে, সেটাও কিন্তু কৃষির বিপণন। বিভিন্ন খাদ্য আমরা যেগুলো প্রসেসড খাদ্য খাচ্ছি সেগুলো। তাছাড়া প্যাকেজিং, কৃষিজাত পদ্য। আজকে দেখুন সময়ের সাথে সাথে কিন্তু কৃষির বিপণনের একটা অন্য ধরনের মাত্রা এসেছে। আগে খোলা চাল, খোলা ডাল এরকম খেতাম, আস্তে আস্তে তার প্যাকেট হয়েছে, কোম্পানির নাম আসছে। এই যে সময়ের সাথে সাথে প্যাকেজিং একটা খুব গুরুত্বপূর্ণভাবে কৃষি বিপণনের সাথে জুড়ে যাচ্ছে। আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এখন কিন্তু কৃষিরও একটা কৃষিজাত পণ্যের তাদেরও একটা কোয়ালিটি নির্ধারণ করার ব্যবস্থা শুরু হচ্ছে। তো এইগুলি হচ্ছে অন্য জিনিসের সাথে কৃষির বিপণনের পার্থক্য। আচ্ছা, এই যে কৃষি বিপণনের মূল কিছু সমস্যা রয়েছে, তো সমস্যাগুলি কি কি? কৃষিজাত পণ্যের বিপণনের অনেক সমস্যা, মানে বলতে পারেন আমাদের চাষিরা বা আমাদের কৃষক ভাইয়েরা তারা সমস্যায় জর্জরিত। সমস্ত সমস্যাগুলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মূল যে সমস্যাগুলি সেগুলি হচ্ছে প্রধানত হচ্ছে পরিকাঠামোগত। কৃষিজাত জিনিস যেখানে উৎপাদিত হয় এবং সেখান থেকে বাজারে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকাঠামো দরকার, সেটা রাস্তা হতে পারে, সেটা হচ্ছে সংরক্ষণের ব্যবস্থা হতে পারে, গুদাম, কোল্ড স্টোরেজ যাই বলুন, বা তার পরিবহন ব্যবস্থা, এই সব জায়গায় প্রচণ্ড রকমের ঘাটতি আছে। তো প্রথম সমস্যাটা হচ্ছে, প্রধান সমস্যা যেটা, সেটা হচ্ছে পরিকাঠামোগত সমস্যা। এই যে আমাদের দেশে প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়, বলতে গেলে ভারতবর্ষ বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় পৃথিবীতে, কিন্তু তার সংরক্ষণের ব্যবস্থা খুবই অপ্রতুল। এবং আমাদের এই রাজ্যে মূলত পশ্চিমবঙ্গে, এবং শুধু পশ্চিমবঙ্গেই বা কেন বলছি, সমগ্র পূর্ব ভারতে এই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু অপর্যাপ্ত। আমাদের এই রাজ্যে 500টি কোল্ড স্টোরেজ আছে, কিন্তু তার মধ্যে মাত্র 15টিতে আমরা শাকসবজি ফলমূল রাখতে পাই। বাকি যে রয়েছে সেগুলো শুধুমাত্র আলু রাখতেই চলে যায়। তো এই সারা রাজ্যে মাত্র 15টি কোল্ড স্টোরেজ রয়েছে যেখানে শাকসবজি রাখা যায়। প্রতিটি জেলাতে করে একটাও আসছে না। তাহলে দেখুন চাষিরা কোথায় রাখবে তাদের পণ্য। এক। দুই ধরনের দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। কিছু নিয়ম কানুন আছে, সরকারের কিছু আইন আছে, সেই আইনগুলিও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কৃষি বিপণনে। যেমন ধরুন আমাদের দেশের কৃষির বিপণন যে আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট। সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর বা কর্পোরেট হাউসের এন্ট্রি করা যাবে না যদি না সেই আইনে আমরা পরিবর্তন আনি। আমাদের রাজ্য এখনও পর্যন্ত সেই আইনে পরিবর্তন আনেনি। তাই কোনো প্রাইভেট সেক্টর, কর্পোরেট হাউস, তারা কিন্তু কৃষির বিপণনে আসতে পারবে না। বা কন্ট্রাক্ট ফার্মিং, চুক্তি চাষ যেটাকে বলে, সেটা আমাদের রাজ্যে কিন্তু এখনও সেটা বৈধ নয়। অনেকগুলি রাজ্য, ভারতবর্ষের প্রায় 14-15টি রাজ্য সেটা বৈধ করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখনও সেটি হয়নি। তাই প্রাইভেট যেটা কৃষি বিপণন, সেটা এখনও এখানে হচ্ছে না। আরেক ধরনের সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সমস্যা। প্রায় 3000 আমাদের হাট আছে বা গ্রামীণ মার্কেট আছে, তার মধ্যে 3000 মার্কেটের মধ্যে মাত্র 46টি মার্কেট এখনও পর্যন্ত রেগুলেটেড করা গেছে। অর্থাৎ সেখানে কৃষকরা সঠিক ন্যায্য দাম পেতে পারেন। সারা রাজ্যে 3000 হাট বা মার্কেটের মধ্যে মাত্র 46টি মার্কেটকে রেগুলেটেড করা গেছে। এই ধরনের নানাবিধ সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো মানে বিভিন্ন ভাগ, সেটা প্রাতিষ্ঠানিক হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, সেটা আইনগত হতে পারে। আরেকটা যেটা প্রযুক্তিগত, আমাদের দেশে ফল মূল শাকসবজি মূলত আমরা আয়দা রান্না করে খেতে ভালোবাসি বা সেগুলি আমরা কাঁচা খেতে ভালোবাসি। কিন্তু পাশ্চাত্য দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা কিন্তু সেগুলোকে সংরক্ষিত করে প্রসেসড করে পরে খায়।
তাই আমাদের দেশে যে সমস্ত ফল মূল শাকসবজি উৎপাদিত হয় তাদের পচনশীলতা অনেক বেশি, তাদেরকে বেশি দিন রাখা যায় না। তো এটাও একটা চাষিদের ক্ষেত্রে খুব বড় সমস্যা। তো এই যে আপনি এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করলেন, এর সমাধান কিভাবে আমরা পেতে পারি এবং সরকার এর জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? দেখুন, ওই সবুজ বিপ্লব ঘটেছিল 60-এর দশকের মাঝামাঝি। তার আগে তো আমাদের দেশে খাদ্যের খুবই সমস্যা ছিল, খাদ্য পাওয়াই যেত না। এখন না হয় সেই সমস্যাটা মিটেছে। তারপর থেকে সরকার নানাবিধ ব্যবস্থা নিয়েছে, নেয়নি তা নয়, যদিও তুলনায় সেগুলি অনেকই কম, অপর্যাপ্ত, কিন্তু নানাবিধ ব্যবস্থা নিয়েছে। যেমন ধরুন মিনিমাম সাপোর্ট প্রাইস সরকারের তরফ থেকে 60-এর দশক থেকে চালু করা হয়েছে। বিভিন্ন এর জন্য চাষিদের একটা মিনিমাম দাম দেওয়াই হবে কিছু কমোডিটির জন্য। সেগুলি যদিও মূলত খাদ্যশস্যের জন্য এখনও চালু আছে, শাকসবজি ফলমূলের জন্য হয়নি। কিন্তু উনি ধান, গম, বাজরা, তৈলবীজ, এই সমস্ত পালসেস, এই সকলের ক্ষেত্রে এটা চালু করেছেন। 2 নাম্বার যেটা হচ্ছেন যে কিষাণ বাজার। এই বিগত 2 বছর ধরে শুনবেন যে রাজ্য সরকার বলছে প্রতিটি ব্লকে কিন্তু একটা করে কিষাণ বাজার তৈরি করার চেষ্টা চলছে। প্রতিটি ব্লকে যেখানে কি থাকবে, একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থাকবে, যেখানে চাষিরা সরাসরি নিজে গিয়ে ওখানে বিক্রি করবে, কোনো মিডিলম্যান ওখানে থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, তারা সরাসরি ওখানে যাবেন, বিক্রি করবেন। প্রতিটি ব্লকে তৈরি করছে। তাছাড়াও এই যে কৃষির বিপণন এবং তার প্রক্রিয়াকরণ নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই প্রচুর ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। আমাদের শান্তিনিকেতনেও সেরকম একখানি ট্রেনিং প্রোগ্রাম আছে, দুর্গাপুরে রয়েছে, শেওড়াফুলিতে, কলকাতায়, মোটামুটি সমস্ত শহরগুলিতে এরকম ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছে। আর যেটা হচ্ছে, রাজ্য সরকার ইদানিং ভাবনা চিন্তা করছেন যে কন্ট্রাক্ট ফার্মিং সম্ভবত খুব তাড়াতাড়ি রাজ্য সরকার সেটিকে চালু করে দেওয়ার কথাও ভাবছেন, যদি অন্য নামে পার্টনারশিপ ফার্মিং নামে ব্যবস্থা করছেন। তাছাড়া রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, সড়ক যোগাযোগের উন্নতি হচ্ছে। এইভাবে সরকার নানাভাবে কৃষির যে বিপণনের মূল সমস্যাগুলিকে সেগুলি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, এই তা সত্ত্বেও চাষিরা বলছেন যে তারা ঠিকঠাক দাম পাচ্ছেন না, অথচ বাজারে যখন আমরা কিনতে যাচ্ছি তখন অগ্নিমূল্য আর কি দিতে হচ্ছে। তো এটা কি জন্য হচ্ছে এবং এ থেকে ওভারকাম করে আসার কি? এর দুটো কারণ আছে। কিছু কিছু সময় দেখবেন যে হঠাৎ করে কখনো কিছু সময় কোনো জিনিসের দাম খুব বেড়ে যাচ্ছে। সেটি মূলত হচ্ছে যোগান এবং চাহিদার পার্থক্য। হঠাৎ করে দেখবেন কোথাও বন্যা হয়ে যাচ্ছে বা কোথাও খরা হয়ে যাচ্ছে, তার জন্য মহারাষ্ট্রে বন্যা হয়ে যাচ্ছে, সেখান থেকে পেঁয়াজ আসতে পারছে না, সেটা তো কিছু কারণ। কিন্তু আরেক ধরনের কারণ আছে, সেটা হচ্ছে আমাদের চাষিরা খুবই প্রান্তিক এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র চাষি, তারা অসংগঠিত, তারা কিন্তু সংগঠিত হয়ে মার্কেটিং করতে পারে না। আর কি, আমরা যারা উপভোক্তা, যারা কিনি, তারাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এবং এমন জিনিসগুলি কিনছি, কৃষিজাত পণ্য, যেগুলো আমাদের প্রতিদিন লাগবে। তার ফলে কি হচ্ছে, আমাদের বেশি দাম হলেও আমাদের কিনতে হচ্ছে। আর চাষিদের যেহেতু সেগুলো তারা অসংগঠিত, তাদের দ্রব্যগুলি পচনশীল, তারা সেইগুলিকে সংরক্ষণ করে রাখতে পারছে না। মাঝে একটা শ্রেণী চলে আসছে যাদেরকে আমরা ফোড়ে বা মিডিলম্যান বলি। তারা কি করছে, এই যে চাষিদের কাছে খুব কম দামে সেগুলি কিনে নিচ্ছে, চাষিরা বাধ্য হচ্ছে তাদেরকে বিক্রি করতে, কারণ তাদের বাজার নেই, তাদের সংরক্ষণের উপায় নেই, তাদের কাছে বাধ্য হচ্ছে তারা বিক্রি করতে, এবং আমরাও বাধ্য হচ্ছি সেগুলিকে তাদের কাছ থেকে বেশি দামে মার্কেটে কিনে নিতে। আসল যে লাভটা, সেটাই মধ্যস্বত্বভোগী বা মিডিলম্যান তারা কিন্তু খেয়ে নিচ্ছে। এবং আমাদের বিভিন্ন গবেষণালব্ধ ফলে দেখতে পেয়েছি, প্রায় চাষিরা 20 থেকে 30% বা বড় জোর 40% দাম তারা পান। বাকি যে 60 থেকে 80% দাম, সেটাই মাঝের মিডিলম্যানরা কিনে ফেলেন। আমরা বাগানে 10 টাকা বেগুন কিনছি, আসলে সে কিন্তু চাষি 2 টাকা পেয়েছে, আমরা কিন্তু 10 টাকা দিচ্ছি, মাঝের 8 টাকাটা কিন্তু মিডিলম্যানরা খেয়ে ফেলছে। তো এই ধরনের চাষিদের নানা রকমের সমস্যা রয়েছে, এবং এই জন্য বাজারে চাষিরা দাম পাচ্ছে না ঠিকই, আবার আমাদেরও খুব বেশি দামেই সেগুলো কিনতে হচ্ছে। মানে দু তরফেই আমরা লস করছি। আচ্ছা, তো এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে চুক্তি চাষ কিংবা বিদেশি চুক্তি কি কোনো রকম কোনো সাহায্য করতে পারে? মানে সমস্যার সমাধান কি তাতে হয়? অবশ্যই চুক্তি চাষের অবশ্যই আছে, কিন্তু তার আগে যেটা করণীয়, চাষিদের পক্ষেও কিছু করণীয় আছে। তারা কিছু শস্যের বৈচিত্র্যকরণ করতে পারে, সেই সমস্ত জিনিস বেশি উৎপাদন করব যেগুলোতে তাদের সেগুলোকে বাজার বিপণন করা সহজ, এবং খাদ্য প্রক্রিয়াকরণের দিকে যেতে হবে। আর কি, বিপণনের নতুন নতুন উপায় ভাবতে হবে। সমবায় পদ্ধতিতে বিপণন করতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে, গুজরাট বা মহারাষ্ট্রে এই পদ্ধতি খুবই সফল। কিষাণ বাজারের কথা যেটি বললাম, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবে চাষিরা প্রভূতভাবে উন্নতি হয়েছে। সেই সমস্ত বাজারে শুধুমাত্র চাষিদেরই ঢুকতে দেওয়া হবে,
তারা নিজের মাঠের উৎপাদিত দ্রব্য নিয়ে যাবেন, শুধুমাত্র চাষিরাই ঢুকতে পারবে, কোনো মিডিলম্যান বা মধ্যস্বত্বভোগী সেটা ঢুকতে পারবেন না। এগুলি গেল। এবার আপনি বলছেন চুক্তি চাষ। চুক্তি কি? চুক্তি চাষ তো সে নীল চাষটাও এক ধরনের চুক্তি চাষ ছিল, যে আগে চাষির সাথে একজন কর্পোরেট হাউসে তার চুক্তি হয়ে যাবে কি কিনবেন। চুক্তি চাষ ভালো কি খারাপ আমি যাচ্ছি না, কিন্তু শর্তগুলি কি সেগুলি নির্ভর করছে সেই শর্তগুলি চাষির সপক্ষে হচ্ছে না চাষির বিপক্ষে হচ্ছে, এবং চাষি সেই শর্তগুলিকে যখন সেগুলো ভায়োলেট হচ্ছে সেই শর্তগুলি চাষিকে সুরক্ষা দিতে পারছি কিনা আমরা। চাষিকে যদি সুরক্ষা দিতে পারি এবং চাষির শর্তগুলি যদি আমরা মানতে পারি তাহলে চুক্তি চাষ ভালো, অথবা তাছাড়া কিন্তু চুক্তি চাষ ভয়ঙ্কর হয়ে যেতে পারে। আর বিদেশি চুক্তি সম্পর্কে আপনি যদি কিছু বলেন। বিদেশি পুঁজির ব্যাপারে যেটা বলছেন আপনি, পুঁজি, বিদেশি পুঁজি ইদানিং ভারত সরকার কৃষিক্ষেত্রেও সেটাকে আপনার মান্যতা দিয়েছেন, কিন্তু দেখুন গ্রামেগঞ্জে পুঁজির কি সত্যি অভাব? এই যে বিভিন্ন ধরনের চিট ফান্ড বা বিভিন্ন দেখছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু গ্রামের লোকের হাতে রয়েছে, সেগুলিকে তারা কিন্তু সঞ্চয় করছে। তাই বিদেশি পুঁজির খুব বেশি দরকার বলে মনে করি না। আমাদের দেশীয় পুঁজি যেটুকু আছে সেইটাকেই যদি সরকার সঠিক পথে লোকের কাছে, জনগণের হাতে যে সারপ্লাস যে টাকাটা রয়েছে সেইটাকে যদি নিয়ে আসে, সেটাকেই যদি বিনিয়োগ করতে পারে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হতে পারে। যদিও এটা আমার খুবই ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মনে হয় যে এক্ষুনি বিদেশি পুঁজির কোনো দরকার নেই কৃষিক্ষেত্রে। তো আপনি যে রকম ধরনের কথাগুলো বললেন, তো এই রকম ওয়েতে যদি চলা যেতে পারে তাহলে অনেকটাই আশা করি যে বিপণনের সমস্যা থেকে সেটাই আশা করা যেতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ কৃষি বিপণন এই বিষয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সমস্যার সমাধানও দিলেন আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ। আপনারাও আশা করি আমাদের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হয়েছেন, বিশেষ করে ক্রেতা বিক্রেতা উভয়ই। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। এই নাও আর কিছু। বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।